গতকাল চীন সফর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরে গেছেন। আপনারা সবাই জানেন, এরই মধ্যে খবর শুনেছেন। চীনের সরকারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার টিমের জন্য যত উপহার দেওয়া হয়েছিল তার সমস্ত উপহার বিমানবন্দরে ডাস্টবিনে ফেলে রেখে গেছেন। ক্ষুদ্রমসার 5কে বলা হচ্ছে ইরানের পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা হচ্ছে 12,000 কিলোমিটার। আমি যুদ্ধ শুরুর আগে কিন্তু বলেছিলাম যে ইরান এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার পাল্লা 12,000। ইরান যে বলছে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না, এমনি এমনি বলেনি, ফাঁকা বলি বলেনি। এবং আমি ইরান যুদ্ধ শুরুর আগেই বলেছিলাম ইরানের হাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। এখন ইরানের গণমাধ্যমে মোটামুটি সেই কথা এখন পরিষ্কার হচ্ছে। সুপ্রিয় দর্শক, শুধু তাই না, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি পরিষ্কার করে বলেছেন ইরানের হাতে এমন কিছু অস্ত্র আছে যা যুদ্ধের ক্ষেত্রে নতুন চমক হিসেবে পরিগণিত হবে। শুধু তাই না, ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনির একজন উপদেষ্টা মোকবের তিনি পরিষ্কার করে বলেছেন পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু কিছু আরব রাষ্ট্র যে ভূমিকা পালন করছে তাতে ইরানের ধৈর্য শেষ হয়ে আসছে, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফিরেছেন, খালি হাতে ফিরেছেন, তিনি কিছুই পাবেন না এবং চীন আমেরিকাকে বড় কিছু দেবে না, সে কথা আমি প্রথম থেকেই বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম। তার প্রমাণ নিশ্চয় আপনারা হাতে নাতে পাচ্ছেন। তার প্রমাণ পাওয়ার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চীনের পক্ষ থেকে যে সমস্ত উপহার দেওয়া হয়েছিল তার সমস্ত সব কিছু চীনের বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে থুয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ খবর নিয়েও কথা বলবো, সেটি হচ্ছে আগামী 19 এবং 20 তারিখ এই 2 দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করবেন। তাহলে কি চীন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো কিনা? চলুন এবার বিস্তারিত আলোচনায় যাই। তার আগে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা করি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের হাতে এমন কিছু চমক আছে যে চমক সত্যি সত্যি যদি শত্রুপক্ষ ইরানের উপর হামলা করে তাহলে ইরান ব্যবহার করবে, ইরান দেখাবে। অর্থাৎ নতুন করে যদি যুদ্ধ শুরু করে শত্রুপক্ষ তাহলে ইরান সেটা প্রকাশ করবে। এই চমকের ব্যাপারে ইসমাইল বাকাই একদম পরিষ্কার করে কিছু বলেননি। কি সেই চমক? আমি এর আগে আপনাদেরকে 2-1টা ধারণা দিয়েছিলাম। যেমন একটা কথা বলেছিলাম যে ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে কোনো শহরের উপরে ছুড়লে সেই শহর কয়েক সেকেন্ডের ভিতরে একদম অন্ধ হয়ে যাবে। অর্থাৎ ওই শহরে যত ইলেকট্রনিক ডিভাইস আছে তার সমস্ত সব কিছু বিকল হয়ে যাবে, একদম অকেজ হয়ে পড়বে। তার মানে তখন কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম, রেডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মোবাইল, এর মানে ডিভাইস বলতে যা বোঝায় ইলেকট্রনিক যে সমস্ত জিনিসপত্র তার কিছুই কাজ করবে না, সব অচল হয়ে যাবে। ইসমাইল বাকাই এখন যে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতের সাথে ইরানের গণমাধ্যমগুলো যদি আমরা মিলিয়ে দেখি তাতে বলা হচ্ছে ইরানের হাতে রাস্তাখিজ অর্থাৎ কিয়ামত ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের ওজন 27 টন। একটা ক্ষেপণাস্ত্র হচ্ছে লম্বা 14 মিটার, 14 মিটার মানে 28 হাত লম্বা। যদি লম্বা 28 হাত হয় তাহলে তার বেড় কত? 27 টন ওজন বহন করতে পারে। 1 টনে 25 মণ বলেছি, অর্থাৎ 1 টনে 1000 কেজি, 27 টনে 27,000 কেজি। চিন্তা করুন, বলা হচ্ছে এটা কিয়ামত অর্থাৎ একদম শেষ ক্ষেপণাস্ত্র, অর্থাৎ এরপরে আর কোনো ব্যবহার থাকবে না, একদম আখেরি জিনিসপত্র এটা। এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে আছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইরানের গণমাধ্যমে এই সমস্ত নিয়ে আলোচনা তুঙ্গে। এর সাথে ইরানের হাতে রয়েছে খুররমশাহ 5 ক্ষেপণাস্ত্র। আমরা এর আগে খুররমশাহ 2, খুররমশাহ 4 ক্ষেপণাস্ত্রের কথা শুনেছি। এগুলো সবই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই রাস্তাখিজ এবং খুররমশাহ 5 এই সমস্ত ক্ষেপণাস্ত্র এখনও ইরান যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি। খুররমশাহ ক্ষেপণাস্ত্র হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যার গতি
শব্দের চেয়ে 16 গুণ বেশি, তার মানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এবং এইটা কোনো রেডার সিস্টেমে ধরা পড়বে না, কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। রাস্তাখিস ক্ষেপণাস্ত্র যেটার কথা বললাম 27 টন ওজন, সে ক্ষেপণাস্ত্র কোনো রেডার সিস্টেমে ধরা পড়বে না, মোটামুটিভাবে এটা পরিষ্কার। তাহলে এই ক্ষেপণাস্ত্র যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করে তার অবস্থাটা কী হবে? ইরানের বিমান ব্যবহারের আসলে খুব প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন আপনারা যে ইরান বিমান ব্যবহার করে না কেন। ইরানের আসলে তো বিমান ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পাইলটের ঝুঁকি নেওয়া, জ্বালানের ঝুঁকি নেওয়া, বিমান ধ্বংস হয়ে গেলে যে গেল চলে, এই সমস্ত ঝুঁকি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেই যথেষ্ট। পরিস্থিতি এরকম। অর্থাৎ ইরান যুদ্ধের ক্যালকুলেশন, যুদ্ধের সমীকরণ, যুদ্ধের হিসাব নিকাশ, যুদ্ধের প্রযুক্তি সব পাল্টে দিয়েছে। আর খুররমশার 5কে বলা হচ্ছে ইরানের পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা হচ্ছে 12,000 কিলোমিটার। আমি যুদ্ধ শুরুর আগে কিন্তু বলেছিলাম যে ইরান এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার পাল্লা 12,000, পরে কোনো মিডিয়ায় 10,000 বলা হচ্ছিল। কিন্তু আজকে ইরানি গণমাধ্যম থেকে আমাদের রেডিও তেহরানের সাবেক সহকর্মী আশরাফুর রহমান তার একটা কলামে জানিয়েছেন যে এই খুররমশার 5 ক্ষেপণাস্ত্র এটি পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং এর পাল্লা 12,000 কিলোমিটার। মজার তথ্য হচ্ছে 12,000 কিলোমিটার মানেই হচ্ছে ইরান থেকে আমেরিকায় পৌঁছাবে এই ক্ষেপণাস্ত্র। শুধু আমেরিকা না, উত্তর আমেরিকা, সম্ভবত পুরো উত্তর আমেরিকা কাভার করবে। আগেই বলেছি সম্ভবত এই ক্ষেপণাস্ত্রটি 2 টন ওজন বহন করতে পারে। একটু তথ্য জানাই, ইরানের হাতে কিন্তু স্যাটেলাইট যে আকাশে পাঠায়, সেই আকাশে পাঠানোর রকেট প্রযুক্তি আছে। এই রকেট প্রযুক্তির একটা হচ্ছে সিমর্গ আর একটা হচ্ছে সুরুশ। এগুলোর যে প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহার করেই মূলত খুররমশাহর ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। তার মানে ইরানের যে রকেট কর্মসূচি বা স্যাটেলাইট কর্মসূচি, ওই কর্মসূচি ব্যবহার করে ইরান এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো, যেটা এখন আমেরিকার জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ হবে। শুধু তাই না, নতুন করে যদি যুদ্ধ শুরু করতে হয় ইরানের বিরুদ্ধে, তাহলে আমেরিকাকে অন্তত 2 বারের জায়গায় 5 বার ভাবতে হবে। কারণ এখন ইরান এই সমস্ত তথ্য মতে আমেরিকায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। শুধু তাই না, আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিই। এই যুদ্ধ শুরুর আগে একদম প্রথম দিকে, আমি ইউটিউব চ্যানেল চালুর প্রথম দিকে সম্ভবত 3 নম্বর 4 নম্বর যে ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম যে ইরান আমেরিকার GBU-57 যে বাংকার বাস্টার বোমা, সেটার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শুরু করেছে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। এখনকার তথ্য হচ্ছে সেই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শেষ হয়েছে এবং এখন ইরানের হাতে আমেরিকার প্রযুক্তিতে তৈরি GBU-57 বাংকার বাস্টার বোমা ইরানের হাতে। অর্থাৎ আমেরিকার প্রযুক্তি, এর ত্রুটি বিচ্যুতি ঠিকঠাক করে এখন ইরান নতুন করে তার মতো করে ব্যবহার করবে ইরানের প্রযুক্তি। এখন এটা, এই বোমা কোথা থেকে ইরানের হাতে আসলো? ওই যে জুন মাসের যুদ্ধে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালিয়েছিল, বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছিল। সেই বাংকার বাস্টার বোমার কোনোটা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরিত না হওয়ার কারণে এই বোমাগুলোকে ইরান খুব কৌশলে কায়দা করে নিজেদের আয়ত্ত নিয়েছে, ডিফিউজ করে নিজেদের কায়দায় নিয়ে সেইটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এখন সেই বোমা শত্রুর বিরুদ্ধে ব্যবহারের উপযুক্ত হয়েছে। একটা বোমার ওজন 13,600 কেজি, 13,600 কেজি। অবশ্য আমি একটু আগেই যে বললাম রাস্তাখিস ক্ষেপণাস্ত্র, যেটার ওজন 27 টন, এই GBU বোমার চেয়ে ডাবল। তো যাই হোক, ইরানের হাতে এই ধরনের এখন ভয়ঙ্কর অস্ত্র রয়েছে, যা ইসরায়েল এবং আমেরিকাকে বড় বেশি ভাবাচ্ছে, তাদের জন্য অনেক বেশি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, যুদ্ধ এবং ইরানের হাতে বিভিন্ন ধরনের অস্ত্রের প্রসঙ্গ শেষ করে এবার আমি একটু রাজনীতির প্রসঙ্গে চলে যাই। ইরানের সর্বোচ্চ নেতা সাইদ মুস্তফা খামেনির একজন উপদেষ্টা, তার নাম হচ্ছে মোকবের। তিনি সম্ভবত ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন, এখন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা। তিনি বলেছেন এক্সের একটা পোস্টে
যে পারস্য উপসাগরীয় এলাকার কয়েকটা আরব দেশ যে ধরনের আচার আচরণ, যে সমস্ত কর্মকাণ্ড করছে, তাতে ইরানের ধৈর্য একেবারে শেষ হয়ে আসছে। মূলত তিনি এই কথাগুলো বলেছেন কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতকে উদ্দেশ্য করে। এ বলার মূল কারণ হচ্ছে এই দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলকে এত বেশি শেল্টার দিয়েছে এবং তারা যুদ্ধের সময় এত বেশি সহযোগিতা করেছে, এবং নতুন করে যদি হামলা চালায় তাহলে এই দেশগুলো তার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে এবং সহযোগিতা করবে। এইরকম তথ্য ইরানের হাতে আছে, যার কারণে এই কথা বলছে। শুধু তাই না, বাহরাইনে যে সমস্ত শিয়া মুসলমান আছে তাদের উপরে ব্যাপক ধরপাকড় হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই বিষয়টিও ইরান বিশেষভাবে খতিয়ে দেখছে। তার মানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন মোটেই স্বাভাবিক, শান্ত হয়নি। এদিকে গতকাল চীন সফর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরে গেছেন। আপনারা সবাই জানেন, এরই মধ্যে খবর শুনেছেন, চীনের সরকারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার টিমের জন্য যত উপহার দেওয়া হয়েছিল তার সমস্ত উপহার বিমানবন্দরে ডাস্টবিনে ফেলে রেখে গেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা অথবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের সাথে যে নিরাপত্তা কর্মীরা ছিল তারা পরিষ্কার করে বলেছেন এয়ারফোর্স ওয়ান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বিমানে এসেছিলেন সেই বিমানে এই সমস্ত উঠানো যাবে না। কারণ তারা ভয় পাচ্ছিলেন, তারা সন্দেহ করছেন যে এর ভিতরে এমন কিছু প্রযুক্তি, এমন চিপস, এমন ছোট ছোট জিনিস থাকতে পারে যেটা গুপ্তচরবৃত্তি, গোয়েন্দাবৃত্তি করতে পারে, ভয়েস রেকর্ড করতে পারে, অনেক ভিডিও করে পাঠাতে পারে, নানান রকম ব্যাপার স্যাপার। সেক্ষেত্রে কোনো উপহার চীন থেকে চীনের বাইরে তারা নিয়ে যায়নি, আমেরিকায় নিয়ে যায়নি। এই জায়গা থেকে পরিষ্কার হয় যে আমেরিকা চীনকে কতটুকু বিশ্বাস করে। যে আমেরিকা চীনকে এতটুকু বিশ্বাস করে না, সেই আমেরিকা কী করে আশা করে যে চীন তার হয়ে ইরানের বিরুদ্ধে কথা বলবে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে, অথবা যুদ্ধ করবে, অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে আমেরিকাকে সাহায্য করবে, অথবা ইরান থেকে তেল নেওয়া বন্ধ করবে, অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে চাপ দেবে, একটাও আশা করা যায় না। এবং আমি তার আগে আরেকটু কথা বলি, আমি সেটা বলেছি, এখানে রিপিট করি। সেটা হচ্ছে এই যে আসলে চীন আমেরিকা কেউ কাউকেই বিশ্বাস করে না, এটা পরিষ্কার। যার কারণে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও চীন তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। দুই হচ্ছে তাকে নাম পাল্টে নতুন নাম গ্রহণ করে, তার মানে ছদ্মনাম নিয়ে বা নতুন নাম নিয়ে, চীনের চাপের মুখে নতুন নাম নিয়ে চীন সফর করতে হয়েছে। তার নাম রাখা হয়েছিল মার্কো লিউ। যাই হোক, সর্বশেষ যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 19 এবং 20 তারিখে এই মে মাসের চীন সফর করবেন। এই সফরে মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য এবং নিরাপত্তা কৌশলগত বিভিন্ন চুক্তি সই হতে পারে, এবং এই চুক্তির মধ্য দিয়ে চীন এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ করা হবে। এই সফরটা এমন সময় শুরু হতে যাচ্ছে যার কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছেন, এবং তার কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি চীন সফর করেছিলেন। অর্থাৎ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি এবং সামরিক বিষয় যত যাই কিছু বলেন, সমস্ত সব কিছুর এখন কেন্দ্রবিন্দু কি তাহলে চীন হয়ে উঠছে। চীন কি এত বেশি প্রভাবশালী দেশ হয়ে গেল? অবশ্যই চীন এমন প্রভাবশালী দেশ হয়েছে, এবং তার সাথে অবশ্যই ইরান এবং রাশিয়া আছে। আমি সবসময় বলি, যারা বিশ্বাস করেন না তারা এখন আস্তে আস্তে হিসাব মিলিয়ে নিতে পারেন। এই তিন দেশ একটা বলয় গড়ে তুলেছে যাদের মূল লক্ষ্য হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়ে, বানচাল করে দিয়ে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। ভ্লাদিমির পুতিন যখন চীন সফরে যাবেন তখন নিশ্চয়ই এ সমস্ত সব কিছু নিয়ে আলোচনা হবে। আমরা সেই আলোচনায় কি হয়, সেই আলোচনায় মিত্র দেশগুলোর পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, এবং ওই সফরে সর্বশেষ একটা ডিক্লারেশন ঘোষণা করা হবে। কি আসে তাতে আমরা একটু দেখার অপেক্ষায় থাকি। সুপ্রিয় দর্শক,
কি মনে হয় আপনাদের? ভিডিও কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।